একদিন আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হয়। উনি আমাকে বললেন, দেখো, এই যুগে এত নকলি গুরু বেরিয়েছে যে আমার এই গুরুর উপরে থেকে ভরসাই চলে গেছে। আমার মনে হয় না যে আসল গুরু কেউ আছে। আর আমার কিন্তু মনে হয় না যে আমি কখন গুরুকে গ্রহণ করব জীবনে। যাকে দেখি সবাই হচ্ছে ঠক। একটাই ভালো গুরু আমি দেখতে পেলাম না। আমি বললাম, দাদা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? উনি বললে, হ্যাঁ, করুন। আমি বললাম, দেখুন, এই বাজারে আসল নোটও পাওয়া যায়, নকলি নোটও পাওয়া যায়। আর এই যে নকলি নোটটা পাওয়া যায়, তার মানেটা কি? তার মানে হচ্ছে আসল নোট কিছু আছে যার নকল এই নকলি নোটটাই করছে। আসল নোট না থাকলে নকলি নোট কার নকল করবে? তো আপনি যে বললেন, এই দুনিয়াতে, এই সমাজে এতগুলো নকলি গুরু আছে, তার মানে আসল গুরু কেউ একজন আছে যার নকল এরা করছে। উনি যেভাবে কথা বলেন, উনি যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেন, ওনার পোশাক পরিচ্ছদ, এই সবকে নকল করতে চেষ্টা করে এই নকলি গুরুরা। কিন্তু উনি যে আছেন তা সত্য, তার বলে তো ওনার নকল হয়? উনি জিজ্ঞেস করলেন যে, তাহলে কিভাবে চিনবো, জানবো কি করে আসল গুরুকে? আমি বললাম, আসল গুরু হচ্ছেন পুরুষোত্তম, সদ্গুরু, যিনি স্বয়ং ঈশ্বর মানুষ শরীর নিয়ে এই দুনিয়াতে আসেন মানুষকে রক্ষা করার জন্য। ওনার কতগুলি লক্ষণ আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, যা দেখে বোঝা যায় যে উনি হচ্ছেন পুরুষোত্তম বা সদ্গুরু, পরম গুরু। এর ভিতরে একটা সবচেয়ে যেটা চরম লক্ষণ বা ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে হি ইজ দ্য সুপ্রিম লাভার অফ ম্যানকাইন্ড, মানুষের পরম চরম প্রেমী। ওনার থেকে মানুষকে আর বেশি ভালো কেউ বাঁচতে পারে না। ওনাকে বলা হয় সুপ্রিম লাভার। শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন আমেরিকার একজন ভক্ত, ওনার নাম হচ্ছে হেনরি। ঠাকুরের আশ্রমে কিছুদিন থাকার পরে বিদায় নেওয়ার সময় এসে গেছে। ঠাকুরের কাছে এসছেন, মনে দুঃখ বেদনা, ঠাকুরকে ছেড়ে যেতে হবে। উনি অনেক ধনী মানুষ, আমেরিকার ইন্ডাস্ট্রিয়ালিস্ট। উনি ওনার চেক বুকটা বের করে ঠাকুরের চরণ প্রান্তে রেখে বলছেন, ঠাকুর, আপনার কাছে কিছুদিন থাকলাম, আপনার এই আশ্রমে থেকে আমাকে খুব ভালো লেগেছে। আপনার ভালোবাসা, আপনার প্রেম, আপনার আমার প্রতি যে অনুকম্পা, আর এই আশ্রমবাসীদের ভালোবাসা, আমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই তো হবে। যাওয়ার আগে আপনাকে কিছু দিয়ে যেতে চাই। ওনার চেক বুকটা বের করে অ্যামাউন্ট লিখতে চান, লিখে দিতে পারেন, যা আপনি চান, যত অ্যামাউন্ট এই চেক বুকে আপনি লিখে দিন। লিখে দিন, ঠাকুর, এটা আপনারই হবে। আপনাকে যাওয়ার আগে কিছু দিয়ে যেতে যেতে আমার এই যে ইচ্ছা। ঠাকুর চেক বুকটা হাতে নিলেন, হাসলেন, দেখলেন, তারপরে বললেন, হেনরি, আই ওয়ান্ট হেনরি, আই ডোন্ট ওয়ান্ট হেনরিস চেক বুক। আমি হেনরির চেক বুক চাই না, আমি হেনরি চাই। আমার হেনরি দরকার, হেনরির চেক বুক দরকার নেই। এই বলে হেনরির হাতে চেক বুকটা ঠাকুর দিয়ে দিলেন। হেনরির চোখ থেকে আঁসু বেরিয়ে আসছে, কাঁদছে হেনরি, বলছে, ঠাকুর,
এতদিন ধরে সবাই আমার কাছে থেকে এই চেক বুকই চেয়েছিল। শুধু আমার বন্ধু বান্ধব না, আমার পত্নী, আমার বাচ্চা, ওরা সবাই কিন্তু আমার চেক বুকই চেয়েছে। যারা আমার কাছে এসছে আমার এই চেক বুক জন্যে, টাকা জন্যে। এই দুনিয়াতে আপনি একজনই মানুষ যিনি বললেন, আমি চাই হেনরি, আমার হেনরির চেক বুকের প্রয়োজন নেই। আপনার এই যে ভালোবাসা, যে পিওর ভালোবাসা, আর কার থেকে আমি পাইনি ঠাকুর, আপনার থেকেই এটা শুধু পেয়েছি। ই হচ্ছে সুপ্রিম লাভার। ওনার কোনো এক্সপেকটেশন নেই মানুষের কাছ থেকে। উনি উইদাউট এক্সপেকটেশন আনকন্ডিশনালি মানুষকে প্রেম করেন। শুধু মানুষকে না, এই জীব জগতে পশু পক্ষী সবাইকে উনি প্রেম করেন। ওনার আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে, হি ইজ দ্য সুপ্রিম ওয়েল উইশার অফ ম্যানকাইন্ড। মানুষের চরম পরম মঙ্গলকাঙ্ক্ষী। ওনার থেকে আর বেশি মঙ্গল কেউ চেতে পারে না। আমরা বলি আমার বাবা মা, সবাই বাবা মা আমাদের সবচেয়ে বেশি মঙ্গল চান, কিন্তু বাবা মার থেকেও আরো বেশি আমাদের মঙ্গলাকাঙ্ক্ষী হচ্ছেন পুরুষোত্তম সদ্গুরু। তার কাছে একজন আমেরিকান ডিভোটি এসেছিলেন। উনি আবার এই হেনরির মতন ঠাকুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় উনি বলছেন যে আপনাকে ছেড়ে যেতে তো ইচ্ছে করে না, আমেরিকা গিয়ে আপনার কাছে কি পাঠাবো আপনি বলুন, আপনি যা বলবেন তাই আমি পাঠাতে রাজি আছি। ঠাকুর বলছেন, তাই আমি যা বলবো তুমি তাই তা পাঠাবে? ওই ভক্ত আমেরিকান ডিভোটি বলছেন, আগে হ্যাঁ, যা বলবেন আমি তাই পাঠাবো। ভক্তের মনে একটা, ঠাকুরের এতটা উৎকণ্ঠা দেখে ওই আমেরিকান ডিভোটি ভাবছেন যে ঠাকুরের কি কিছু লোভ হয়েছে, এত খুশি হয়ে গেছেন ঠাকুর। তবুও ঠাকুরকে তো ভালোবাসেন, বলছেন আগে হ্যাঁ, যা বলবেন তাই পাঠাবো। ঠাকুর বলছেন, তুমি যখন আমেরিকা ফিরে যাবে আমাকে কথা দাও, আমি যা বলছি তা কিন্তু আমাকে পাঠাবে। উনি বললেন আগে হ্যাঁ পাঠাবো। ঠাকুর বলছেন, তুমি যখন ফিরে যাবে প্রতি মাসে আমাকে একটা চিঠি লিখবে, আমার কাছে একটা চিঠি পাঠাবে, আর এই চিঠিতে লেখা থাকবে যে তুমি নিজে আর তোমার পরের সবাইকে নিয়ে আর তোমার পরিবেশ প্রতিবেশী সবাইকে নিয়ে ভালোতে আছো, ভালো আছো, আনন্দে আছো, কুশলে আছো। আর এই কথাটা আমাকে শুধু খুশি করার জন্য না, বাস্তবে এটা যে সত্য এই কথাটা আমাকে কিন্তু জানাবে। তুমি কুশলে আছো, আনন্দে আছো, এই সন্দেশটা একটা চিঠি মাধ্যমে প্রতি মাসে আমাকে কি পাঠাতে পারবে? ভক্ত বলছে, যা কিছু চান আমি দিতে রাজি। ঠাকুর বলছেন, তোমার মঙ্গল চাই, আর কিছু না। যদি কিছু চাই, তোমার মঙ্গল। ওই সন্দেশটা, ওই খবরটা আমাকে দেবে যে তুমি ভালো আছো, আনন্দে আছো। এই হচ্ছে পুরুষোত্তমের লক্ষণ, সুপ্রিম ওয়েল উইশার অফ ম্যানকাইন্ড, মানুষের চরম পরম মঙ্গলাকাঙ্ক্ষী। ওনার থেকে আর বেশি মঙ্গল, আমাদের মঙ্গল কেউ যেতে পারেন না। পুরুষোত্তম হচ্ছেন পূরণকারী, ওনাকে বলা হয় আপুরয়মা। মানুষের জীবনে যে 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 কিছু গ্যাপ আছে, অভাব অভাব, কার টাকা পয়সার অভাব, সব অভাবকে উনি দূর করেন। ওনাকে বলা হয় আপুরয়মান। শ্রী ঠাকুরের কাছে একজন যুবক ছিল, বলছে ঠাকুরের কাছে এসে, দেওঘরে আশ্রম, তখন আশ্রমে ঠাকুর অবস্থান করতেন। যুবকটা এসে বলছে, ঠাকুর বাড়িতে কিছু নেই, পরিবারে
খাওয়ার জন্যও কিছু নেই, আমরা গরিব মানুষ, কি যে করব কিছু বুঝতেই পারছি না, আপনি কিছু দয়া করে কিছু বন্দোবস্ত করুন। ঠাকুর বলছেন এই আশ্রমে থাকতে পারিস? যুবকটি বলছে আপনি যা বলেন। ঠাকুর বলছেন হ্যাঁ, আশ্রমে থাকবি, আর প্রতিদিন এই যে দেওঘর আশ্রমের কাছে তখনকার সময় খুব তো একটা ডেভেলপমেন্ট হয়েছিল না, আশ্রমের কাছে যে জঙ্গল মতন আছে, অনেক গাছ আছে, ওই জঙ্গলে গিয়ে সব দিন নিম কাঠে, এই যে নিম গাছ আছে, নিম গাছ যে ডালগুলো হয় ওর থেকে আমরা যেটা ব্রাশ করার জন্য ইউজ করি, দাঁত কাঠি যেটা বলা হয়, ওই নিম গাছের ডাল ভেঙে সব দিন দাঁত কাঠি বানিয়ে যশোর স্টেশনে তোকে যেতে হবে। যশোর স্টেশনে অনেক যাত্রী আসে, ট্রেনে অনেক যাত্রী যাত্রা করতে থাকে, আর অনেক মানুষ কখন ভুলে যায় ওর মানে টুথপেস্ট বা ব্রাশ আনতে ভুলে যায়, ওরকম মানুষ অনেক আছে। ওদেরকে গিয়ে, যারা ভুলে গেছে, যার কাছে ব্রাশ নেই বা দাঁত কাঠি নেই, ওদেরকে দাঁত কাঠি দিবি, কার কার কাছে একটাও পয়সা নিবি না। কিন্তু এটা সব দিন করতে পারবি? ভোরবেলা কিন্তু উঠে যেতে হবে। ওই যুবক ভাবছে আমি এসেছিলাম ঠাকুরের কাছে কিছু সাহায্য পাবো বলে, পরিবারে অনেক অসুখ আছে, অভাব অনাটন আছে, ঠাকুর কি বললেন যে সকালে আবার উঠে 4টার সময় উঠে জঙ্গলে গিয়ে দাঁত কাঠি এনে, নিম দাঁত গাছের দাঁত কাঠি বানিয়ে আবার যশোর স্টেশন গিয়ে আবার সবাইকে ফ্রি নিঃশুল্ক দিতে হবে? কি ব্যাপার? আর উপায় তো কিছু নেই, ঠাকুর তো বলেছেন করতেই হবে। এই যুবকটি তা করা শুরু করে দিয়েছে। এরকম কিছুদিন অতিবাহিত হয়েছে। একদিন ওই যুবকটি ওই নিম কাঠি, নিমের দাঁত কাঠি নিয়ে একটা ট্রেন ভিতরে ঢুকেছে, দাঁত কাঠি নেবে, দাঁত কাঠি নেবে বলে জিজ্ঞেস করছে সবাইকে। হঠাৎ একজন, মনে হয় ব্যবসায়ী, উনি হঠাৎ ওকে ডেকে বললেন এই দাঁত কাঠি আমাকে একটা দে তো, আমি ভুলে গেছি আজকে ব্রাশ আনতে, তাড়াহুড়োতে আমি আসলাম, ভুলেই গেছি। ওই যুবকটি দাঁত কাঠি দিয়েছে একটা। ওই ব্যবসায়ী জিজ্ঞেস করছেন কত, কত টাকা দিতে হবে, কত পয়সা দিতে হবে? যুবক বলছে আগে না, আমি তো আপনার কাছ থেকে কিছু নিতে পারবো না, আমার গুরুর নির্দেশ, এটা মাগনাতেই দিতে হবে, কিছু নিতে পারবো না, কিছু আপনার কাছে নেবো না, আপনি এটা দয়া করে নিন দাঁত কাঠিটা। ব্যবসায়ী ওই যুবকটাকে কাছে ডেকে বলছেন এই তোর মতন লোক তো আমার দরকার ছিল, যে অত নিষ্ঠাবান, অনেস্ট, সরল আর সাধু, এরকম একটা সিনসিয়ার মানুষ আমার দরকার ছিল, এই হচ্ছে আমার ঠিকানা, তুই আমাকে কলকাতায় দেখা করতে পারবি? আমি আমার ফ্যাক্টরির জন্য একটা অনেস্ট মানুষের প্রয়োজন, আমার মনে হয় তুই পারবি, যদি তুই রাজি হস তাহলে আমাকে কালকেই এসে কলকাতায় দেখা করবি। ও যুবকটি বলছে আগে আপনাকে তো আমি কিছু বলতে পারবো না, আমার গুরুকেই জিজ্ঞেস করতে হবে, উনি যা বলবেন। বলে ঠিক আছে, ওনাকে জিজ্ঞেস করে যদি ওনার অনুমতি হয় তাহলে আমাকে দেখা করে। ঠাকুরের কাছে যুবকটি এসছে, ঠাকুর অনেক খুশি হয়েছেন যে ব্যবসায়ী এই যুবককে একটা চাকরি দিতে ইচ্ছা করেছেন, আর ঠাকুর খুব খুশি হয়ে বলছেন যা, ওনার কাছে খুব মন দিয়ে, খুব মন ধ্যান দিয়ে, খুব সিনসিয়ারলি, নিষ্ঠাপর ভাবে ওনার কাছে কাজ করবে। যুবকটি ট্রেনের টিকিট কেটে তারপরের দিন চলে এসছে কলকাতায়। আর এটা বলতেই হবে না যে নিজের নিষ্ঠা জন্যে, ঠাকুরের প্রতি ভক্তি আর নিজের কাজের প্রতি ওর নিষ্ঠা, ওইটা দিয়ে ওই যুবকটি ব্যবসায়ীর কাছে কাজ করে অনেক উপরে চাকরিতে উঠেছে পরবর্তী সময়। এটা তো বলার কোনো প্রয়োজন নেই। আরেকটা ঘটনা মনে পড়ছে। ঠাকুর একবার আশ্রমে বসে আছেন, হঠাৎ দেখলেন একটা ব্যক্তি দূরে দাঁড়িয়ে আছে, ওর কপড়া খুব ময়লা,
আর যেরকম ছেছে অনেক জায়গায়, ঠাকুর কাছে ডেকে যুবকটাকে বলছেন, ওই লোকটাকে বলছেন, তুই এরকম ময়লা কপড়া তুমি কেন পরেছো? কি একটা পরিষ্কার কপড়া পরতে পারো না? ওই ব্যক্তিটি বলছে যে ঠাকুর কি করব, আমার কাছে একটাই তো আছে, এই একটাই সেট আছে, আর পরবো কি? ওইটাকে যদি পরিষ্কার করে দিয়ে দিই, তো এটাই পরি সব সময়, যখন সুবিধা হয় একটু ধুয়ে নিই, আমার কাছে তো আর নেই কিছু। ঠাকুর খুব দুঃখ পেয়েছেন, খুব কষ্ট হয়েছে কথা শুনে। অনুনয় বিনয় করে ঠাকুর সবাইকে বলছেন যে কিছু এক 1 টাকা 2 টাকা যা আছে তোমরা কিছু কালেকশন করে ওকে দাও, ওর কাছে কাপড়ও নেই, পরার জন্য কাপড় নেই। ঠাকুর বলার সঙ্গে সঙ্গে সবাই কিছু কিছু দেওয়া শুরু করে দিয়েছে, অনেকটা টাকা হয়ে গেছে। ঠাকুর হাতে নিয়ে ওই ব্যক্তিকে দিচ্ছেন যে তুমি এটা নাও, এটা নিয়ে বাজার থেকে কিছু কাপড় খরিদ মানে কাপড় কিনে নিয়ে যাও বাড়ি। লোকটা বলছে যে ঠাকুর এতগুলো টাকা নিয়ে আমি কি করব, আমার কাপড় কিনতে তো এত টাকা লাগবে না। ঠাকুর বলছেন কোনো অসুবিধা নেই, তুমি রাখো, তোমার যখন কাপড় নেই তোমার পরিবার কাছেও থাকবে না, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েদের জন্যও নিয়ে যাবে। লোকটা বলছে ঠাকুর তবুও এতগুলো টাকা আপনি দিচ্ছেন, যে এই আমার জন্য কাপড় কেনার পরে, বাচ্চাদের জন্য কেনার পরে তবুও আমার যে টাকা বেঁচে যাবে। ঠাকুর বলছেন, একটু নীরব হয়ে ঠাকুর বলছেন, তুমি কি মদ টদ খাও? তুমি মদ খাও নাকি? লোকটা একটু লজ্জা পেয়েছে আর বলছে, আগে হ্যাঁ, ওই খারাপ অভ্যাসটা আমার আছে। ঠাকুর বলছেন, চিন্তা নেই, তুমি তোমার জন্য কাপড় কিনে নেবে, পরিবার জন্য কাপড় কিনে নেবে, যেটা টাকাটা বাঁচবে ওইটা নিয়ে যত মদ তুমি কিনতে পারো ওই টাকায়, ওইটা কিনে বাড়ি চলে যাবে, আজকে রাতটাকে রঙিন করে ফেলবে। ওই লোকটা খুব খুশি হয়ে গেছে, ঠাকুর যে আমাকে মদ খেতে বলেছেন, আর খুব আনন্দে টাকা নিয়ে বাজারে গিয়ে কাপড় টাপড় নিয়ে মদের বোতল নিয়ে বাড়ি পৌঁছে গেছে। স্ত্রীর জন্য শাড়ি শাড়ি দিচ্ছে স্ত্রীকে। স্ত্রী বুঝতেই পারছে না যে কি হয়েছে, বিয়ের এতদিন পরেও কখনো আমার জন্য একটা শাড়ি আনেননি, আজকে কি হয়েছে ওনার? স্ত্রীর হাসি যেরকম আর বন্ধই হচ্ছে না। বাচ্চাদের জন্য কাপড় কখন ওই লোকটা আনেনি, ওরা বিশ্বাসই করতে পারছে না। বাবাকে এসে জড়িয়ে ধরেছে, আলিঙ্গন করছে, চুমা দিচ্ছে, খুশির কোনো অন্ত নেই। যাই হোক, তার পরের দিন ঠাকুর বসে আছেন আশ্রমে, আর তার আগের দিন যারা এই ঘটনাটি দেখেছিল, যে ঠাকুর যখন বলেছিলেন যে তুমি টাকা কাপড় কেনার পরে যে টাকাটা বাঁচবে ওইটা নিয়ে তুমি মদ কিনে নেবে, ওদের মনে একটা সন্দেহ এসেছিল যে ঠাকুর কিভাবে আমাদেরকে সবাইকে বললেন নিরামিষ খেতে হবে, মাদক দ্রব্য খাবে না, মদ খাবে না, এই লোকটাকে কি করে ঠাকুর বললেন যে মদ খেতে হবে, মদ খেতে পারো? ওই প্রশ্ন ওদের মনের ভিতরে আছে। তারপর দিন সকালবেলা ঠাকুর আবার বসে আছেন, তার আগের দিন যারা ছিল ওদের ভিতর থেকে অনেকজনও আছে। এই সময় হঠাৎ ওই লোকটা এসে পৌঁছায়। ওই লোকটা কাঁদছে, কাঁদছে, চোখ থেকে ওর আঁসুই বেরোচ্ছে, যেরকম বন্ধই হচ্ছে না। ঠাকুর মধুর কণ্ঠে, স্নেহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করছেন, সোনা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? লোকটা বলছে, ঠাকুর আপনি ক্ষমা করে দেন, আর এই ভুল করব না। ঠাকুর জিজ্ঞেস করছেন, কি হয়েছে, কি ভুল করলে তুমি, কি হয়েছে একটু পরিষ্কার করে কথাটা বলো। লোকটা তখন বলছে যে ঠাকুর আপনি যখন আমাকে এখান থেকে পাঠালেন, আমি বাজার গেলাম, কাপড় কিনলাম, মদও কিনলাম, ঘরে গেলাম, ভাবলাম আজকে রাতটাকে রঙিন করে ফেল, অনেক মদ আমি কিনে নিয়েছি, স্ত্রীকে আমি শাড়ি দিলাম, বাচ্চাদেরকে কাপড় টাপড় ওদের ড্রেস দিলাম, আমার স্ত্রীর মুখে এত হাসি আমি কখনো দেখিনি, আমার বাচ্চাদের মুখে এত আনন্দ, এত সুখের কোনো আমি কিছু দেখিনি। ওরা এসে আমাকে আলিঙ্গন করলো,
আমাকে জড়িয়ে ধরলো। এই যে মুহূর্ত, এই যে ক্ষণ, এই আমার জীবনে কখনো আসেনি ঠাকুর। এই যে আনন্দ, এই আনন্দ, এই আনন্দকে আমি হারিয়ে দিতে চাই না ঠাকুর। পরিবারকে নিয়ে, আমার পত্নীকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে এইভাবে আনন্দ করা, এই মুহূর্তগুলিকে আমি আর হারিয়ে দিতে চাই না। আরে মদ আমি খাবো না ঠাকুর। এই মদ আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আজ থেকে মদটা কিন্তু ছেড়ে দেবো। দুটোই ব্যক্তি ঠাকুরের কাছে এসেছিলেন। একজন যুবক, পরিবারের অভাব অনাটন, টাকা পয়সা নেই। আরেকজন ব্যক্তি, পরিবারের অভাব, কাপড়ও একটা ভালো কাপড় পরতেও নেই। দুজনকার মনে হচ্ছে যেরকম সেম অবস্থা, গরিবী, দারিদ্র, কিন্তু ঠাকুর দুজনকে আলাদা আলাদা ট্রিটমেন্ট দিয়েছেন। একজনকে বলেছেন দান্তকাঠি বানিয়ে মাগনাতে সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য, আর একজনকে মদ খেতে বলেছেন। কারণ বাইরের থেকে যদিও মনে হয় যে দুজনকার অভাব আছে, টাকা পয়সার অভাব, কিন্তু বাস্তবভাবে যে অভাবটা আছে, ওই যুবকের অভাব ছিল আত্মবিশ্বাসের অভাব। ওর ভিতরে ওইটাকে ঠাকুর জাগিয়ে দিয়েছেন। এখন একটা বড় কোম্পানির ম্যানেজার হয়েছে। আর এই যে ব্যক্তি, ওর ছিল চরিত্রের অভাব, ঠাকুর ওইটাকে ঠিক করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন, ওইটাকে গুছিয়ে দিয়েছেন। ওর অভাবটা দূর হয়েছে, এর অভাবও দূর হয়েছে। ওনাকে বলা হয় আপুরয়মান, পূরণকারী, যিনি মানুষের পূরণ করেন। যার যেরকম অভাব, যার যে জিনিসটার অভাব, ওইটাকে উনি পূরণ করে দেন। কার শান্তির অভাব, কার আত্মবিশ্বাসের অভাব, কার চরিত্রের অভাব, কার আনন্দের অভাব, সবকিছু উনি পূরণ করে দেন বাস্তবভাবে। ওই জন্য ওনাকে বলা হয় ফুলফিলার দ্য বেস্ট, পূরণকারী। আর কি ওনার লক্ষণ আছে? উনি হচ্ছেন বৈশিষ্ট্যপালী। মানুষের যে বিশেষ গুণগুলি আছে, ও বিশেষ গুণকে উনি চিহ্নট করতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন, আর ওইটাকে বিকশিত করতে পারেন। বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ গুণ। আমরা সবাই কিছু কিছু বিশেষ গুণ নিয়ে এসেছি। সবাই হচ্ছি আমরা অসম্ভব সম্ভাবনার অধিকারী, কিন্তু আমরা জানতে পারি না, বুঝতে পারি না। এই জন্য একটা সাধারণ জীবন আমরা যাপন করি। কারণ আমাদের নিজের ভিতরে যে বিশিষ্টতা আছে, যা নিয়ে আমরা দুনিয়াটাকে উল্টো পাল্টো করে দিতে পারবো, ওইটা কিন্তু আমরা বুঝতে পারি না। পুরুষোত্তম কিন্তু বুঝতে পারে। আশ্রমে একজন যুবক থাকতো। ওই যুবকটা সবাই সঙ্গে ঝগড়া করে, সবাই সঙ্গে ওর ঝগড়া হয়, সবাই ওর উপরে বিরক্ত হয়। ওর কিন্তু মানুষের সঙ্গে অনেক খারাপ ব্যবহারও করে, খারাপ গালিগুলোও করে। কিন্তু লোকটার একটা বিশেষত্ব ছিল যে প্রত্যেক দিন নতুন নতুন শব্দ ব্যবহার করে ও গালি দেয়। প্রত্যেক দিন কিছু না কিছু নতুন শব্দ, নতুন ভোকাবুলারি ইউজ করে, নতুন শব্দ উদ্ভাবন করে ও গালিগুলোজ করে। একদিন ঠাকুরের কাছে সবাই কমপ্লেন করেছেন যে ঠাকুর, এই মানুষটাকে আশ্রম থেকে বের করে দিতে হবে, একে রাখা যাবে না, সবাই সঙ্গে ওর ঝগড়া হয়। ঠাকুরই বলছেন ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলি, কি ব্যাপার আমি একটু কথা বলে দেখি। ঠাকুর ডেকেছেন, যুবক এসছে ঠাকুরের কাছে, ঠাকুরকে ভালোবাসে কিন্তু। ঠাকুর জিজ্ঞেস করছেন, কথাবার্তা হচ্ছেন, ঠাকুর বলছেন তোমার নামে অনেক কিছু শুনছি। এই যুবকটা কিন্তু লোকেদের ব্যাপারে কিছু বলাই শুরু করে দিয়েছে, যে এই মানুষ এরকম, এ মানুষ এরকম। ঠাকুর বলছেন এইসব কথা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা তোমার সঙ্গে কথা বলে একটা মনে আসছে, যে তুমি একটা বিশেষ বিশেষ একটা অনেক বড় সাহিত্যিক হতে পারো, একটা বড় রাইটার হতে পারো। যুবকটা বলছে আগে আমি আর রাইটার? ঠাকুর বলছে হ্যাঁ, তুমি পারবে। যে লোকটা প্রতিদিন নতুন নতুন শব্দ উদ্ভাবন করে গালিগুলো করতে পারে,
ওর ভিতরে সাহিত্যের প্রতিভা না থাকলে ও কি এ করতে পারতো? আমার মনে হয় তুমি পারবে, চেষ্টা করবে সোনা, যদি ট্রাই করো, চেষ্টা করো, তাহলে হবে। ঠাকুরের কথা যেরকম ওর ভিতরে একটা ইন্সপিরেশন সৃষ্টি করেছে। ঠাকুর চেয়েছেন আমি রাইটার হব, আমি একটা লেখক হব, কেন হব না? ঠাকুরের ইচ্ছাকে তো পূরণ করতেই হবে। তারপরে থেকে শুরু করে দিয়েছে লেখা, আর ঝগড়া করার সময় নেই, লেখা শুরু হয়ে গেছে। যে নতুন নতুন শব্দ উদ্ভাবন করে মানুষকে গালি দিত, এই নতুন শব্দ উদ্ভাবন করে সাহিত্যর সৃজনা শুরু করেছে। আর এই কথাটা আপনাকে বলতেই হবে না যে পরবর্তী সময়ে এই যুবকটা একটা অনেক বড় রাইটার হয়েছে। কেন? শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন ওর গুরু, যিনি হচ্ছেন বৈশিষ্ট্য পালি আপুর রহমান। পুরুষোত্তমের আর কি লক্ষণ আছে? আরেকটা লক্ষণ হচ্ছে উনি আঘাত পেলেও প্রত্যুত্তরে প্রত্যাঘাত করেন না। ওনাকে মানুষ অনেক আঘাত দেয়, কিন্তু উনি প্রত্যাঘাত কাউকে দেন না। সৎসঙ্গে যুগের যুগের মানে প্রাককালীন যে অবস্থা, তখন তো ভক্ত অনুরাগী কেউ নেই। এই 2-4 জন যারা ঠাকুরের কাছে এসছে, ওরাও ঠাকুরকে অনেক কষ্ট দিয়েছে, ঠাকুরকে বিশ্বাস করতে পারছে না। কখন বিশ্বাস করছে ঠাকুর ভগবান ঈশ্বর গুরু, আর কখন বিশ্বাসই হচ্ছে না। অনেক পরীক্ষা করেছে, কষ্ট দিয়েছে। কুষ্টিয়াতে তখন থাকতেন অশ্বিনী বিশ্বাস। ঠাকুরের কাছে নতুন নতুন ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরের কথা ভালো লাগে। আর একদিন ঠাকুর ওনাকে বলেছেন যে আমি সন্ধ্যার সময় তোমার বাড়ি আজকে আসবো, তোমার বাড়িতে কীর্তন হবে আজকে। অশ্বিন বিশ্বাস বলছে হ্যাঁ, আমি আপনাকে অপেক্ষা করে থাকবো। সেদিন পদ্মা নদীতে যে নৌকা যে চালায়, ওর নৌকাটা সেদিন খারাপ হয়ে গেছে। ও বলছে ঠাকুর আমাকে টাইম লাগবে, এত তাড়াতাড়ি ঠিক হতে পারবে না, আমাকে সময় দিন, কিন্তু নৌকাটা ঠিক করে আমি আপনাকে নিয়ে যাব। ঠাকুর অনুনয় বিনয়ে বলছেন আমি কথা দিয়েছি, আমাকে যেতেই হবে, নৌকাটা তোমাকে ঠিক করতেই হবে। ওই নৌকার যে চালক নৌকা ঠিক করেছে, কিন্তু অনেক রাত হয়ে গেছে। সন্ধ্যার সময় যাওয়ার কথা ছিল, শীতের দিন, অনেক ঠান্ডাও হচ্ছে। অশ্বিনী বিশ্বাস সন্ধ্যার সময় অপেক্ষা করে, ঠাকুর যখন আসেননি ওনার রাগ হয়েছে। উনি বলছেন ঠাকুর যদি এখন আসবেন রাত্রে বিলম্বে যদি আসবেন, আর দরজা খুলবো না। ওনার কথার কিছু ঠিকানা নেই, সন্ধ্যার সময় আসবে বললেন, এখন অব্দি আসেননি। উনি দরজা বন্ধ করে ভিতরে আছেন। এ নৌকা চালক নৌকা ঠিক করেছে রাত্রে, রাত্রে 12টা-1টার সময় নৌকা ঠিক হয়েছে, ঠাকুর কথা দিয়েছেন। ঠাকুর নফর ঘোষ আর অনন্ত মহারাজকে নিয়ে নৌকাতে বসে পদ্মা নদী পার করে কুষ্টিয়াতে পৌঁছে অশ্বিনী বিশ্বাস বাড়িতে রাত্রে 12টার সময় পৌঁছেছেন। দরওয়াজায় ঠক ঠক করছেন, অশ্বিনী বিশ্বাস দরওয়াজা খুলছেন না। বারবার ঠাকুর নক করছেন দরজায়, উনি কিন্তু খুলছেন না। ঠাকুর বলছেন অশ্বিনী দা আমি আপনার ছোট ভাই, যদি কিছু ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন, আমাকে যদি কিছু শাস্তি দেওয়ার আছে শাস্তি দিন, কিন্তু এরকম কষ্ট দিন না অশ্বিনী দা, বাইরে অনেক ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা, সহ্য করা যাচ্ছে না, একটু দরজাটা খুলে দিন না। অশ্বিনী দা ভিতর থেকে বলছেন না, তুমি যে আমাকে সন্ধ্যার সময় আসবে বলে বলেছিলে, আসলে না, এখন তুমি নিজে ভুগতেই থাকো, আমি দরজা খুলবো না। সারা রাত বিতে গেছে, সারা রাত অতিবাহিত হয়েছে, ঠাকুর দাঁড়িয়ে আছেন ওখানে। বিশ্ব দুনিয়ার মালিক, যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন, এইভাবে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন অশ্বিন বিশ্বাস ঘরের সামনে। সারা রাত অতিবাহিত হয়ে গেছে, সকালে অশ্বিনী দা দরজা খুলেছেন। ঠাকুর বলছেন দাদা এইরকম কি শাস্তি দেওয়া যায়, এইরকম কি শাস্তি দেওয়া যায়? ঠাকুরকে মানুষরা কত যে কষ্ট দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে, ঠাকুর প্রত্যুত্তরে কি দিয়েছেন? প্রেম, ভালোবাসা। ওদেরকে কখন ঘৃণা করেননি, ওদেরকে কখন ঠাকুর পরিত্যাগ করেননি।
ওই অশ্বিনী বিশ্বাসকে, ওই বীরু রায়কে, ওই কিশোরী মোহনকে, যারা ঠাকুরকে অনেক কষ্ট দিয়েছে সৎসঙ্গের যে যুগের প্রাককালীন সময়, ওদেরকে ঠাকুর ভালোবাসাই দিয়েছেন। পরবর্তী সময়ে ওরা ঠাকুরের খুব বিশেষ বড় ভক্ত হয়ে উঠেছে এই ঠাকুরের প্রেম, ঠাকুরের ভালোবাসা দিয়ে। ইনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। ইনি হচ্ছে, এই সব হচ্ছে পুরুষোত্তমের ক্যারেক্টারিস্টিক্স, দ্য সুপ্রিম ওয়েলউইশার অফ ম্যানকাইন্ড, চরম মঙ্গলাকাঙ্ক্ষী, দ্য সুপ্রিম লাভার, পরম প্রেমী। উনি হচ্ছেন অপূরয়মান পূরণকারী, উনি হচ্ছেন বৈশিষ্ট্যপালী, উনি হচ্ছেন সেই মানুষ যিনি আঘাত পেলেও প্রত্যুত্তরে প্রত্যাঘাত করেন না। আজকে শ্রী শ্রী ঠাকুর রক্ত মাংস শরীরে নেই, আমাদের কাছে আছেন আচার্যদেব, ওনার কাছে আমরা ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে পাই। লাভার অফ ম্যানকাইন্ড, মানুষকে প্রেম করতে যাচ্ছেন। সুপ্রিম ওয়েলউইশার অফ ম্যানকাইন্ড, মানুষের মঙ্গলই চান, বসে আছেন নিরন্তর মানুষের সমস্যার সমাধান করার জন্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সময় হয়ে গেছে, 8:11 অব্দি বলেছিলেন। আপনাদের সবাই মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।